আসসালামু আলাইকুম, শুভ সকাল। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের জন্য আমি বিসিএস প্রিলিমিনারি সহ লিখিত এবং ভাইবা এই সমস্ত বিষয়গুলোকে কেন্দ্র করে সাজেশন মূলক অনেকগুলো টিপস দিয়েছি ভিডিওগুলোতে। আপনারা সেগুলো দেখছেন, লাইক করছেন, শেয়ার করছেন, সেটা আমার জন্য খুবই আনন্দের। আজকে দেখুন, আমি আপনাদের সঙ্গে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। অনেকেই ইংরেজি সাহিত্য পড়তে ভয় পান বা ইংরেজি সাহিত্যের গভীরতা দেখে ভাবেন যে এটা তো রিটেনে কাজে লাগবে না, এটা কিভাবে আসলে পড়বো বা কি পড়লে পড়ানোর মধ্যে মিনিমাম 10 পাওয়া যাবে। তো দেখুন, বিশেষ প্রিলির ক্ষেত্রে আপনি যদি ভালোভাবে সময় ব্যবস্থাপনা না করেন বা গুরুত্বপূর্ণ টপিকগুলো সিলেক্ট করে পড়তে না পারেন, তাহলে আপনি কিন্তু তথ্যের জগতে হারিয়ে যাবেন। তথ্যের জগতে হারিয়ে গেলে আপনার কিন্তু বিশেষ প্রিলি পাস করা হবে না। আপনি পড়বেন ঠিকই, কিন্তু আপনার কাঙ্ক্ষিত যে নম্বর 120+ সেই নম্বরটা পাওয়া কিন্তু আপনার জন্য কঠিন হয়ে যাবে। সেই জন্যই একটু কায়দা করে পড়তে হবে। দেখুন, আজকে আমরা দেখবো যে মাত্র 10 দিনে কিভাবে আপনি বিশেষ প্রিলিমিনারি যে ইংরেজি সাহিত্য যে অংশটা আছে পুরোটাই বেশ ভালোভাবে পড়ে শেষ করতে পারবেন। দেখুন, আমি একটা 10 দিনের প্ল্যান আপনাদের সঙ্গে শেয়ার করছি। আপনারা চেষ্টা করবেন এই প্ল্যানের মধ্যেই কাজগুলো করতে। দেখুন, আপনাদের প্রথম দিন চেষ্টা করতে হবে বিগত বছরের যে বিশেষ প্রিলিমিনারি পরীক্ষার যে প্রশ্নপত্র, সেই প্রশ্নপত্রের মধ্যে ইংরেজি সাহিত্যর যে অংশটা আছে 15 নম্বর, সেই অংশের প্রশ্নগুলো আপনারা কি করবেন, সলভ করবেন। অ্যাটলিস্ট 10টা বিসিএস এর, যেমন 35 বিসিএস পর্যন্ত আপনারা দেখুন, কিংবা 30 বিসিএস পর্যন্ত আপনারা ইংরেজি সাহিত্যের যে প্রশ্নপত্র ওই অংশটা দেখুন, ঠিক আছে? তাহলে ওই প্রশ্নগুলো সলভ করলে আপনার কি হবে আমি বলি। প্রথমত আপনি বুঝতে পারবেন কোন কোন লেখকগুলো গুরুত্বপূর্ণ, এক। দ্বিতীয়ত আপনি বুঝতে পারবেন যে প্রশ্নগুলো হয় কিভাবে, প্রশ্নের প্যাটার্ন বা ধরনটা কেমন হয় বা কোন দেখতে পড়তে হবে। 3, আপনি জানতে পারবেন যে এর মধ্যে ডিফিকাল্ট প্রশ্ন কয়টা থাকে আর ইজি কোশ্চেন কয়টা থাকে। তাহলে আপনি একটা ধারণা পেয়ে যাবেন যে আপনার প্রস্তুতিটা কোন দিকে নিতে হবে। দেখুন, প্রশ্ন অ্যানালাইসিস না করে যারা ডিরেক্ট বিশেষ প্রিলিমিনারির জন্য পড়া শুরু করবে তারা কিন্তু তথ্যের জগতে হারিয়ে যাবে। এটা কিন্তু আমি আবারও বলছি, ঠিক আছে? দেখুন, আমি 41, 43, 44, 45 বেশ 4টা বিশেষ প্রিলি একটানা পাস করেছি। তো সেক্ষেত্রে আমার কিন্তু সার্টেন কিছু টেকনিক্স অ্যান্ড ট্রিক্স ছিল, আমি সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করছি। মোদ্দা কথা হলো, আপনাকে প্রশ্ন অ্যানালাইসিস করে কোন কোন লেখক গুরুত্বপূর্ণ, কোন কোন স্টাইলে প্রশ্ন হতে পারে সেটা একটু দেখে নিতে হবে, ঠিক আছে? তাহলে আপনি যদি প্রশ্নগুলো অ্যানালাইসিস করেন তাহলে আপনি কয়েকটা জিনিস বুঝতে পারবেন। এক, বিখ্যাত লেখকদের বিখ্যাত সাহিত্যকর্ম পরীক্ষায় বেশি আসে। 2, বিখ্যাত সাহিত্যকর্মগুলোর ভিতর থেকে প্রশ্ন আসে, যেমন বিখ্যাত কবিতার ক্ষেত্রে কবিতার লাইন তুলে দিয়ে বললে এটা কার লেখা, এটা একটা ধরন। আরেকটা হলো বিখ্যাত সাহিত্যকর্মর ক্যারেক্টার বা চরিত্র নিয়ে প্রশ্ন আসে। আবার বিখ্যাত নাটক যদি থাকে, বিখ্যাত নাটকের আবার বক্তারা কি বক্তব্য দিয়েছে, অর্থাৎ ডায়ালগস গুলো কিন্তু পরীক্ষায় আসে, ঠিক আছে? এটা একটা। তারপর হলো কোটেশনস আসে, নোভেলস গুলো থেকে কোটেশনস আসে, এটা এক ধরনের টাইপ। আরেকটা হলো লিটারেরি টার্মস এর প্রশ্ন আসে, যে কোনটা মেটাফোর, কোনটা এলিটারেশন, কোনটা সিমিলি, কোনটা অক্সিমরন, কোনটা পার্সনিফিকেশন, কোনটা হাইপারবল, এগুলো অ্যাপ্লাইড কিছু লিটারেরি টার্মস আসে। আবার অনেক সময় ইংরেজি সাহিত্যে নোবেল পুরস্কার, অর্থাৎ লিটারেচারে নোবেল পুরস্কার, সেটাও কিন্তু অনেক সময় পরীক্ষায় চলে আসে। সো মোদ্দা কথা, এই বিষয়গুলোই একটু মাথায় রাখতে হয়। আরেকটা বিষয় মাথায় দেখবেন যে পরীক্ষা আসে, সেটা হলো যে কোন কোন সাহিত্যিক কোন কোন যুগ বিভাগের মধ্যে আছেন, ঠিক আছে? আবার স্পেশালাইজড কিছু প্রশ্ন আসে যে কেভিলের পোয়েট কারা, লেক পোয়েট কারা, অর্থাৎ কবি সাহিত্যিকদের যে উপাধি সেগুলো কিন্তু পরীক্ষায় চলে আসছে, ঠিক আছে? তাহলে আমি একটু আপনাদের প্রশ্নের প্যাটার্নটা একটু বুঝালাম, ঠিক আছে? আপনারা যদি বিগত 10 বছরের প্রশ্নের প্যাটার্ন একদিন সময় করে বসে দেখে নেন সবগুলোই, তাহলে হয়ে যাবে। দেখুন, 10 বিসিএস এ আপনার প্রিলিমিনারি ইংরেজি সাহিত্যের জন্য একটা বিসিএস এ 15টা করে যদি হয়, তাহলে মাত্র 150টা প্রশ্ন হবে। তো 150টা প্রিলিমিনারি প্রশ্নকে আপনি একদিনে বসে পড়তে পারবেন না। আপনার সময় লাগবে সর্বোচ্চ 2 থেকে 3 ঘন্টা, এর বেশি লাগার কথা নয়। 2 ঘন্টা হলো সর্বোচ্চ। তাহলে আপনি কি করলেন, এই প্রশ্ন সলিউশন করার সময় এই 10 বছরের বিশেষ প্রিলিমিনারিতে যত লেখক রয়েছে তার যদি একটু নোট নেন যে কোন কোন সাহিত্যিকের কোন কোন সাহিত্যিকরা এসছে, দেখবেন
যে 30 থেকে 40 জনের বেশি নাম কিন্তু হবে না, এটাই বাস্তবতা। হ্যাঁ, কিছু কিছু ইরেগুলার কোশ্চেন তো আসে, কিন্তু 90% দেখবেন যে 30 থেকে 40 জন কবি সাহিত্যিকরাই কিন্তু এর মধ্যে রয়েছে, তাদেরকে ক্লাসিফাই করা যায়। ঠিক আছে, গাইড বই নিয়ে কিন্তু পুরোটাই আগাগোড়া পড়ে ফেলা যাবে না। তাহলে প্রথম দিনের কাজ আপনারা নিশ্চিতভাবে বুঝতে পারছেন। আগে প্রশ্ন অ্যানালিসিস, দেন পড়া শুরু। আচ্ছা, এরপরে এখন কোন বই পড়বেন? দেখুন, আপনারা এই বইটা পড়বেন, বিসিএস প্রিলিমিনারি ইংলিশ লিটারেচার, মিরাকল প্রকাশনের বই। ঠিক আছে, তো মিরাকল পাবলিকেশনস এর এই বইটা এতটাই রিচ, এতটাই সমৃদ্ধ যে আপনার একটা বই পড়লেই হবে। এখন গাইড বই পড়ার পাশাপাশি দেখবেন যে কোটেশন দিয়ে রাখবে, ঠিক আছে, আবার নাটকগুলোর ভিতরে ডায়লগ তুলে দিয়ে রাখবে। সেক্ষেত্রে তো গাইড বই এনাফ হবে না, হবে কি? হবে না। এক্ষেত্রে যেটা করতে হবে, আপনার মেইন যে সাহিত্যটা সেটা একটু এক্সপ্লোর করতে হবে। এখন আপনি চাইলে বই কিনেও এক্সপ্লোর করতে পারেন, কিন্তু সেটা অনেক কঠিন হবে, কারণ ইংরেজিতে লেখা আপনাদের জন্য ডিফিকাল্ট হবে। কি তাহলে কি করা যায়? তাহলে আপনারা করবেন কি, সার্চ দেবেন, ইউটিউবে সার্চ দেবেন। ইউটিউবে ওই যে কোনো একটা সাহিত্যকর্মের নাম লিখে যদি সার্চ দেন, দেখবেন যে ওটা সম্পর্কে সিনেমা আসবে, হয়তো আবৃত্তি বা রেসিটেশন আসবে, কিংবা ওইটার নিয়ে বিস্তারিত আলোচনামূলক ভিডিও পর্যন্ত আছে। দেখুন, ইউপিএসসি অর্থাৎ ইন্ডিয়ান সিভিল সার্ভিসেও কিন্তু ভর্তি চাকরির পরীক্ষার ক্ষেত্রে ইউপিএসসি এক্সামে সেখানেও কিন্তু ইংরেজি সাহিত্য পাঠ আছে। তার মানে ওখানেও এটা পড়ানো হয়, পড়তে হয়, পরীক্ষা দিতে হয়। তো সেই কারণে ইউটিউবে কিন্তু ওই ইউপিএসসির ইংরেজি লিটারেচার রিলেটেড ভিডিও অনেক রয়েছে। সো আপনারা ওই ইউটিউবে একটু যদি এক্সপ্লোর করেন তাহলেও অনেক উপকার পাবেন। তাহলে একটু আমি বলে দেবো যে কোন কোন বিষয়গুলো আপনাদের ইউটিউবে একটু সার্চ করতে হবে, তাহলে আপনাদের জন্য কি হবে, ইজি হবে। তাহলে আপনারা কি করবেন, এই বইটা সংগ্রহে রাখবেন, আর ইন্টারনেট কানেকশন সহ মোবাইল বা ল্যাপটপ থাকতে হবে। তাহলে আপনারা ইউটিউবে সার্চ দিয়ে আপনারা বাকি জিনিসগুলো দেখে নিতে পারছেন। আর এর পাশাপাশি কিছু মেইন বই, যেমন উইলিয়াম শেক্সপিয়ার, ওনাকে একটু বেশি পড়তে হয় আমাদের। একটা 2 থেকে 3টে প্রিলিমিনারি প্রশ্ন কিন্তু উইলিয়াম শেক্সপিয়ারের সাহিত্যকর্ম থেকেই থাকবে। তার 37টা নাটক, ঠিক আছে, 2টি কাব্যগ্রন্থ, 2টি কবিতা, হ্যাঁ, সেইগুলা ক্ষেত্রে উচিত হলো ইংরেজিতেই পড়া, কিন্তু শেক্সপিয়ারের লেখা তো জটিল হবে, তাই না? ইংরেজিতে পড়ার কঠিন হবে। আপনারা কি করবেন, এই শেক্সপিয়ার রচনা সমগ্রটা কিনে নেবেন নীলক্ষেত্র থেকে। এই শেক্সপিয়ার রচনা সমগ্র, এটা হলো বাংলায় অনুবাদকৃত। সো বাংলায় যদি আপনি ঘটনাটা পড়েন, আপনার মাথায় কিন্তু থেকে যাবে ঘটনাটা কি, এবং কোন ক্যারেক্টার কোন ডায়লগ দিচ্ছে সেটাও কিন্তু আপনার মনে থাকবে। এবং যারা ইউনিভার্সিটি লেভেলে আছেন তারা কিন্তু এটা এখন অবসর সময় শুয়ে শুয়ে দুপুরবেলা করে ফেলতে পারে। তাহলে কি হবে, আপনার এই জিনিসটা অবচেতন মনে আপনার জিনিসগুলো জানা থেকে গেল। কিন্তু যারা এখন পাশ করে ফেলেছেন, এমএস পাশ করে ফেলেছেন, বা 2টা একটা বিসিএস দিয়ে ফেলেছেন, টিকতে পারেননি, বা আপনার হাতে সময় কম, তারা এই গাইড বই থেকে সামারিটা পড়ে নিলেই, কাহিনীর সামারিটা পড়ে নিলেই হবে। ঠিক আছে, 2টা অ্যাপ্রোচ। যারা এখন ইউনিভার্সিটিতে আছেন তারা একটু ডিটেলসে পড়বেন, আর যাদের হাতে সময় কম তারা সামারি দিয়ে যাবেন। ঠিক আছে। আচ্ছা, এখন দেখুন দ্বিতীয় দিন আপনি কি করবেন। দ্বিতীয় দিনে আপনারা প্রথমেই শুরু করবেন ইংরেজি সাহিত্যের যে যুগ বিভাগ সেটা দিয়ে, যেমন ওল্ড ইংলিশ পিরিয়ড, তারপরে হলো আপনার অ্যাংলো স্যাংশন পিরিয়ড, তারপরে এলিজাবেথান পিরিয়ড, তারপরে হলো রেস্টোরেশন পিরিয়ড, মডার্ন পিরিয়ড, ভিক্টোরিয়ান পিরিয়ড, অর্থাৎ যত পিরিয়ডগুলো আছে। অর্থাৎ একেবারে যুগ বিভাগটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। যুগ বিভাগটা খুব ভালো করে পড়বেন। যুগ বিভাগটা কত সাল থেকে কোনটা কত সাল, হ্যাঁ, এলিজাবেথান পিরিয়ড কত থেকে কত সাল, রোমান্টিক পিরিয়ড কত থেকে কত সাল, সালটা পড়বেন। ঠিক আছে। আর এর পাশাপাশি আরেকটা যে বিষয় একটু দেখে নেবেন যে কোন কোন কবি সাহিত্যিক কোন কোন যুগ বিভাগের মধ্যে পড়ে, এটা প্রথম দিনই পড়বেন। প্রথম দিনে আর কি কি পড়বেন, যে ইংরেজি সাহিত্যে কি কি লিটারারি টার্মস রয়েছে, এবং একটা সেন্টেন্স যদি আপনাকে দেয় তাহলে এই লিটারারি টার্মস গুলো কিভাবে আইডেন্টিফাই করবেন, কোনটা সিমিলি কোনটা মেটাফোর, সিমিলি আর মেটাফোরের মধ্যে পার্থক্য কি সেন্টেন্সে বুঝবেন। তো আপনি যদি মিরাকলের এই বইটা পড়েন তাহলে ওর ভিতরে আপনি সবগুলাই পাবেন। লিটারেরি টার্মগুলো খুব পরীক্ষায় আসে, দেখবেন যে একটা চলে আসছে, হাইপারবোল কি, অ্যালিটারেশন কি, সেন্টেন্স এগুলোর কিভাবে অ্যাপ্লিকেশন হয়। সো এই জিনিসগুলো যদি ইউটিউবে একটু সার্চ করেন তাহলেও পাবেন। বই থেকে বুঝতে সমস্যা হলে ইউটিউবে সার্চ করবেন। এরপর আছে পড়বেন ওই একই দিনে ফেমাস কোটেশনস। দেখুন, যুগ বিভাগ পড়তে আপনার সময় লাগে সর্বোচ্চ 15 থেকে 20 মিনিট। লিনিয়ার টার্মস পড়তে আপনার সময় লাগবে হয়তো 40 থেকে 50 মিনিট। আর ফেমাস কোটেশন,
আপনারা যদি এই বইটাতেই, মিরাকলের বইটাতেই যান, দেখবেন যে ওখানে বিখ্যাত বিখ্যাত কোটেশনস গুলো রয়েছে। বিখ্যাত বিখ্যাত কোটেশনস কিন্তু বেশি না, 30 থেকে 40টার মতো হবে। তো কোটেশনস গুলো পড়ে নিতে আপনার আধা ঘন্টা বেশি সময় লাগার কথা না। অর্থাৎ আপনি যদি 2 ঘন্টা এই স্টাইলে পড়াশোনা করেন প্রথম দিন, তাহলে কিন্তু আপনার বেসমেন্ট শুরু হয়ে যাবে। ওকে, আবার তৃতীয় দিন কি করবেন? তৃতীয় দিন আপনি পড়বেন এলিজাবেথান পিরিয়ড। এলিজাবেথান পিরিয়ড খুবই গুরুত্বপূর্ণ, এই জন্য এই পিরিয়ডটাই আগে পড়তে হবে। দেখুন, যে সমস্ত কবি সাহিত্যিকরা গুরুত্বপূর্ণ তাদেরকে ডিটেলসে দেখতে পাওয়াটাই হলো কৌশল। আর যাদের সাহিত্যকর্মগুলো তেমন গুরুত্বপূর্ণ না, দুইটা একটা গুরুত্বপূর্ণ, সেগুলো দুইটা একটা পড়াটাই গুরুত্বপূর্ণ। সবটা পড়লে আপনার কি হবে? সময় নষ্ট হবে, আর আপনার মাথায় অত জায়গা নেই কিভাবে এত কিছু মনে রাখবে, তাহলে কনফিউশন ক্রিয়েট হবে। দরকার নেই, দেখতে পড়তে হবে, এটা হলো ফ্যাক্ট। দেখুন, এলিজাবেথান পিরিয়ডে সবচাইতে গুরুত্বপূর্ণ ব্যক্তি হলো উইলিয়াম শেক্সপিয়ার। উইলিয়াম শেক্সপিয়ারের যে নাটকগুলো আছে, নাটকগুলোর ডিটেলস পড়তে হবে, কাহিনী সহ, এবং কে কে ডায়লগ দিল সেটাও পড়তে হবে। প্লাস কোথায় নাটকগুলো হচ্ছে, যেমন হ্যামলেট কোথায়, হ্যামলেটের প্রেক্ষাপট কোথায়, ঠিক আছে, কিং লিয়ারের প্রেক্ষাপট কোথায়, কে কোন চরিত্র, কে কিভাবে ডায়লগ দিচ্ছে, ঠিক আছে, সব কিছু পড়তে হবে। উইলিয়াম শেক্সপিয়ারের কবিতাও আছে কিন্তু, সেটাও পড়তে হবে, আন্ডার দ্য গ্রিড উড ট্রি। আচ্ছা, উইলিয়াম শেক্সপিয়ারকে আপনি সবচেয়ে বেশি সময় দেবেন, দরকার হলে ওনাকে নিয়ে 5-6 ঘন্টা পড়াশোনা করবেন, আপনার সময় অপচয় হবে না, এইটুকু গ্যারান্টি আমি দিতে পারি। উইলিয়াম শেক্সপিয়ার পড়বেন, এবং উইলিয়াম শেক্সপিয়ারের যে কাজগুলো আছে সেই কাজগুলো সম্পর্কে ইউটিউবেও একটু আপনি অ্যানালিসিস দেখে নিতে পারেন, ঠিক আছে। উইলিয়াম শেক্সপিয়ারকে সবচেয়ে গুরুত্ব দিতে হবে। তারপর এডমান্ড স্পেন্সার, ওনার 2-1টা বই, যেমন ফেরি কুইন, এটা খুব গুরুত্বপূর্ণ, এটা দরকার হলে ইউটিউবে সার্চ দিয়ে একটু দেখবেন। এরপরে আমি বলি, এরপরে আপনাদের থমাস কিট এনার সাহিত্যকর্ম দরকার আছে, মোটামুটি সব বিষয়ে ডিটেলস জানার চেষ্টা করবেন। তারপরে হলো ফ্রান্সিস বেকন, ইনিও গুরুত্বপূর্ণ, আর ক্রিস্টোফার মার্লো। তাহলে এলিজাবেথান পিরিয়ডে উইলিয়াম শেক্সপিয়ার, এডমান্ড স্পেন্সার, থমাস কিট, ফ্রান্সিস বেকন আর ক্রিস্টোফার মার্লো, এই যে আমি 5 জনের কথা বললাম, এই 5 জনকে যত ডিটেলসে পড়া যায়, বইয়ে যা যা তথ্য আছে পুরোটা সমস্তটাই পড়ে ফেলবে, তাহলে এভাবে সময়টা ইনভেস্ট করবে। শেক্সপিয়ারকে নিয়ে আপনি 4 থেকে 5 ঘন্টা পড়াশোনা করবে, এটা আমি সাজেস্ট করব। আর এদেরকে 4 জনকে মিলে 1 ঘন্টা পড়লেই হয়ে যাবে। আপনি যদি এই তৃতীয় দিন একটু যদি কষ্ট করেন, তাহলে আপনার এলিজাবেথান পিরিয়ড শেষ হবে। আচ্ছা, এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ পিরিয়ড হলো রোমান্টিক পিরিয়ড। রোমান্টিক পিরিয়ড অনেক গুরুত্বপূর্ণ। রোমান্টিক পিরিয়ডের ভিতরে যত কবি সাহিত্যিক আছে সবাইকেই পড়ে ফেলতে হবে ফার্স্ট অফ অল। তবে বিশেষ গুরুত্বের সাথে পড়তে হবে এই যে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, ঠিক আছে। তারপরে হলো এস.টি. কলেরিক, স্যামুয়েল টেলর কলেরিক। তারপরে হলো স্কট, আপনারা স্কটের ইয়েগুলো পড়বেন, ঠিক আছে। রোমান্টিক পিরিয়ডে স্যার ওয়াল্টার স্কট, উনি নোভেলিস্ট। ওয়াল্টার স্কটের যে ঐতিহাসিক যে নোভেলগুলো আছে সেই নোভেলগুলো পড়তে হবে। জেইন অস্টিন, উনিও গুরুত্বপূর্ণ। তারপরে লর্ড বাইরন, ওনার কবিতাগুলো বেশ গুরুত্বপূর্ণ। তারপরে শেলি এবং কিটসের কবিতাগুলো। এখন আমি একটু রোমান্টিক পিরিয়ডে যে আপনাদের একটু বলে দেব যে কোন কোন বিষয়গুলো আপনাদের একটু বিশেষ গুরুত্বের সাথে পড়তে হবে। যেমন আমি আপনাদের বলি, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের আই ওয়ান্ডার্ড লোনলি অ্যাজ এ ক্লাউড, এই যে কবিতাটা আছে, এটা ইউটিউবে খুব ভালো করে এটার আবৃত্তি ভালো করে দেখবেন, কারণ এটা কবিতার ভিতরে লাইন থেকে তুলে দিতে পারে প্রশ্ন, ঠিক আছে। এছাড়া এইটার পাশাপাশি তার আচ্ছা, আর একটু বিস্তারিত করে বলি, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের এটাই ভালো করে দেখবেন, I wandered lonely as a cloud, এই কবিতাটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ, ঠিক আছে। আমি একটু ক্লিয়ার করে বলি। তারপর এস.টি. কলেরিকের দি নাইটিঙ্গেল আর কনভারসেশন পোয়েম, এটা খুব গুরুত্বপূর্ণ। এর পাশাপাশি সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো দ্য রাইম অফ এনশিয়েন্ট মেরিনার, এই কবিতাটা ডিটেলসে পড়তে হবে, এটার ভিতর থেকে প্রশ্ন আসতে পারে। অর্থাৎ ইউটিউবে যদি আপনি দ্য রাইম অফ এনশিয়েন্ট মেরিনার এটা লিখে যদি একটু সার্চ করেন, তাহলেই কিন্তু আপনার পুরো কবিতাটার আবৃত্তি সুন্দরভাবে চলে আসবে, আপনি শুয়ে শুয়ে 2-1 বার দেখলেন।
এটার পাশাপাশি আমি একটু বলে দিই যে কোনগুলো ভিতরে পড়তে হবে। আচ্ছা, লর্ড বাইরনের আপনারা যদি ডন জুয়ান সম্পর্কে একটু পড়াশোনা করেন, দেখুন ডন জুয়ান তো মহাকাব্য, এটা তো ইউটিউবে দেখতে পারবেন না। তাহলে কি করবেন, ওইটা সম্পর্কে জাস্ট একটু গুগলে সার্চ করবেন ডন জুয়ান লিখে, তাহলে ওটার একটু ইনফরমেশনগুলো চলে আসবে। বিখ্যাত বই তো, অনেক গুরুত্বপূর্ণ লাইনগুলো চলে আসবে। সো লর্ড বাইরনের ডন জুয়ান খুব খুব গুরুত্বপূর্ণ, এবং এই কবিতার ভিতরের লাইন তুলে দিয়ে প্রশ্ন আসে। শেলির কবিতা তো পড়তেই হবে। শেলির বিশেষ করে অট টু দ্য ওয়েস্ট উইন্ড, এই কবিতাটা ইউটিউবে আছে, রেসিটেশন দেখবেন। তারপরে অট টু স্কাইলার্ক, এটাও পরীক্ষায় আসে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ অজিমেন্ডিয়াস থেকে অলরেডি পরীক্ষায় বিশেষ প্রিলিতে চলে এসেছে। ওইটার ভিতরে অজিমেন্ডিয়াস তো একটা সনেট, তো ওইটাতে বেশি লাইন নেই, ওটা খুবই সুন্দর। আপনারা যদি পড়েন আপনাদের ভালো লাগবে। ইউটিউবে ওই কবিতাটার আবৃত্তি অবশ্যই আপনারা দেখবেন, ঠিক আছে, অজিমেন্ডিয়াস। আবার কিডসেরও কবিতা আপনাদের দরকার আছে, যেমন বিশেষ করে বলি তার খুবই ফেমাস যেটা, সেটা হলো অট অন এ গ্রেসিয়ান আর্ম। অট অন এ গ্রেসিয়ান আর্ম, এটা আপনাদের ইউটিউবে দেখতে হবে। তারপরে হলো অট টু আ নাইটিঙ্গেল, এটাও ইউটিউবে দেখতে হবে আপনাদের একটু। আর বাকিগুলো এমনিতেই নাম জানলেই হবে, ঠিক আছে। তো তাহলে আপনারা রোমান্টিক পিরিয়ডে এভাবে করে পড়বেন: ওলসওয়ার্থ, কলেরিজ, স্কট, অস্টিন, লর্ড বাইরন, টিবি শেলি, তারপরে হলো জন কিটস। রোমান্টিক পিরিয়ড আর এলিজাবেথান পিরিয়ডে আপনারা ভালো সময় দেবেন। দুইটা পিরিয়ডে 8 থেকে 10 ঘন্টা করে স্টাডি করতে হবে, ঠিক আছে, এটা একটা ফ্যাক্ট। ওকে, চলুন পঞ্চম দিনে আপনারা এই যে জ্যাকোবিন পিরিয়ড, ক্যারোলিন পিরিয়ড, তারপরে হলো কমনওয়েলথ পিরিয়ড, ক্যারোলিন এইচ, এগুলো এইচ। সো এই অংশগুলোর মধ্যে দেখুন অনেক লেখক রয়েছে, কিন্তু লেখক বেশি, খুব কম লেখকই আছে গুরুত্বপূর্ণ। তাহলে এখানে আপনার পড়াটা কমিয়ে ফেলার একটা চান্স আছে। দেখুন জ্যাকোবিন, ক্যারোলিন, কমনওয়েলথ এইচ, এই সমস্ত এইচগুলো মিলিয়ে আপনারা পড়বেন সবচেয়ে গুরুত্ব দিয়ে ডনকে, জন ডন এতটাই গুরুত্বপূর্ণ যে ওনার কবিতার ভিতরে লাইন তুলে দিয়ে কিন্তু পরীক্ষায় আসবে, ঠিক আছে। সো আপনারা জন ডনকে ভালো করে পড়ার চেষ্টা করবেন, এবং জন ডনকে ভালো করে পড়তে গেলে তার কবিতাগুলোকে ইউটিউবে সার্চ দিয়ে দেখতে হবে। হ্যাঁ, জন ডনের কোন কোন কবিতাগুলো আপনার ইউটিউবে সার্চ দিয়ে দেখবেন এটা একটু বলি। দ্য সানরাইজিং, এই কবিতাটা ইউটিউবে অ্যাভেলেবল। আপনারা যদি দ্য সানরাইজিং লিখে ইউটিউবে সার্চ দেন চলে আসবে কবিতাটা। ওই কবিতাটা ছোট, খুব সুন্দর ভালোবাসার কবিতা। এই কবিতাটা আপনারা যদি জাস্ট কয়েকবার একটু শুনেন আপনাদের অটোমেটিকলি মাথায় থাকবে। আর ইউটিউবে তো এখন একটা অপশন আছে যে সেভ অপশন, আপনি অফলাইনে সেভ করে ফেলতে পারবেন এই ভিডিওগুলো। যখন আপনি কোথাও জার্নিতে যাচ্ছেন অথবা আপনি একটু ফ্রি আছেন, তখন আপনি কিন্তু ওইটা প্লে করে বারবার দেখতে পারেন। অর্থাৎ বিশেষ প্লে আসতে এখনো অনেক দেরি। আপনি যদি রেগুলার প্রতিদিন 2 থেকে 3টা কবিতার আবৃত্তি দেখার প্র্যাকটিস করেন সিরিয়াল বাই সিরিয়াল, তাহলে দেখা যাবে যে বিশেষ প্লে আসার আগে কবিতা সব মাথায় মুখস্থ হয়ে গেছে। পরীক্ষায় যখন লাইন তুলে দেবে রুল অফ এলিমিনেশন ব্যবহার করে এইটা হবে না, এইটা হবে, এইটা হবে না, এইটা হবে, এভাবে করে দেখা যাবে যে আপনার অটোমেটিকলি আপনি বুঝতে পারছেন। আমি বিসিএস প্রিলিমিনারিতে এই কোটেশন রিলেটেড সব জিনিসই পারতাম এইভাবে, আমি এক্সপ্লোর করতাম, আমি অপশন দেখে বুঝতে পারতাম যে হ্যাঁ জর্ডন তো এই ধরনের লেখা লেখে, আর মিল্টন তো লেখে এই ধরনের লেখা, তাহলে তো মিল্টন তো হবে না, জর্ডনই হবে। তাহলে এই যে ইন্টেরিয়র বা মেন্টাল ইনসাইট আপনার গ্রো করতে হবে। সো এটা একদিনে হবে না, আপনাকে রেগুলার প্র্যাকটিস করতে হবে। তো আমি এখানে আসলে দেখাচ্ছি যে প্রথমত আপনাদের বেসমেন্টটা কিভাবে করবেন, তারপরে আপনার জীবনযাত্রার সঙ্গে এই ইউটিউবে জিনিসগুলো অ্যানালিসিস দেখাটাকে একটু অভ্যাসে পরিণত করতে হবে। তাহলে জন ডনের দ্য সানরাইজিং কবিতাটা আপনি দেখবেন, তারপরে হলো দ্য ক্যানোনাইজেশন, এটাও ইউটিউবে দেখবেন আবৃত্তি, আর একটা দেখবেন আ ভ্যালিডিকশন, আর একটা হলো দ্য গুড মর্নিং। এই 4টা কবিতা খুব খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমি বলি, এরপরে আপনাদের কাদের ইয়েগুলো একটু মাথায় রাখতে হবে, সেটা হলো বেন জনসন, তারপরে হলো রবার্ট হ্যারিক, আর সবচেয়ে গুরুত্ব দিতে হবে জন মিল্টনকে। জন মিল্টনের কবিতাকেও কিন্তু আপনাদের একটু সার্চ দিয়ে দেখতে হবে। আমি একটু আপনাদের বলে দিই যে জন মিল্টনের কোন কোন বইগুলো আপনারা একটু ইউটিউবে সার্চ দিয়ে দেখবেন। তার আপনারা জানেন জন মিল্টনের প্যারাডাইস লস্ট, প্যারাডাইস রিগেইনড, প্যারাডাইস লস্ট, প্যারাডাইস রিগেইনড, এগুলো তো মহাকাব্য, এগুলো ইউটিউবে সার্চ দিয়ে দেখা সম্ভব নয়। এদের সম্পর্কে যত ইনফরমেশন আছে সব জানার চেষ্টা করবেন, এই দুটো বিষয়।
কিন্তু তার অন্যান্য যে ইয়েগুলো আছে সেগুলো একটু দেখার চেষ্টা করবেন, বিশেষ করে অন হিজ ব্লাইন্ডনেস, তারপর হলো স্যামসন অ্যাগনিস্টিস, এগুলোর ইউটিউবে এদের একটু অ্যানালিসিস বা বিস্তারিত আলোচনাগুলো একটু দেখে নেবেন। বইটা পড়বেন, বইটা পড়লে অনেক কিছু জানবেন, কিন্তু ওইগুলো যখন একটু ইউটিউবে ভিডিও দেখবেন না আরও ভালো হবে। সো আরেকটা মেটাফিজিক্যাল পোয়েট্রি একজন আছেন, সেটা হলো অ্যান্ড্রু মার্ভেল। তাহলে এখানে এই অংশে পঞ্চম দিন আপনারা কি করবেন, ডনের কবিতাগুলো ইউটিউবে সার্চ দিয়ে ভালো করে পড়বেন। তারপরে হলো বেন জনসনের শুধু সাহিত্যকর্মগুলো জানলেই হবে। তারপরে রবার্ট হেরিক, ওনারও একটা কবিতা আছে টু ড্যাফোডিলস। সো রবার্ট হেরিকের টু ড্যাফোডিলস কবিতাটাও একটু ডিটেলস পড়া দরকার আছে। তারপরে হলো মিল্টনের কবিতা সম্পর্কে একটু জানবেন, প্যারাডাইস লস্ট, প্যারাডাইস রিগেইন, স্যামসন অ্যাগনিস্ট, অন হিজ ব্লাইন্ডনেস, এই কবিতাগুলো একটু ভালো করে। আর অ্যান্ড্রু মার্ভেলের মেটাফিজিক্যাল কবিতা, ঠিক আছে। সো পঞ্চম দিনে আপনি এভাবে পড়লেন। এবার চলুন ষষ্ঠ দিন। ষষ্ঠ দিনে রেস্টোরেশন পিরিয়ড, অগাস্টান পিরিয়ড এবং সেন্সিটিভিলিটি, এইজ অফ সেন্সিটিভিলিটি, এই তিনটা অংশ মিলেই দেখুন আপনাদের এই সাহিত্যিকদের শুধুমাত্র সাহিত্যকর্ম এবং বিখ্যাত যে সাহিত্যকর্ম, সেই সাহিত্যকর্মের আপনাদের ডিটেলস একটু জানতে হবে। কারা দেখুন, আমি এখানে আপনাদের নামগুলো বলে দিচ্ছি, আপনারা বইয়ে দাগিয়েও নিতে পারেন। ভিডিওটা পজ করে আপনারা যদি বইটা দাগিয়ে নেন তাও হবে। আচ্ছা, আপনারা স্যামুয়েল বাটলার, স্যামুয়েল বাটলারের সাহিত্যকর্ম পড়বেন। আর আমাদের পড়তে হবে জন ড্রাইডেন, ওনার সাহিত্যকর্ম। তারপর ড্যানিয়েল ডেফো, হ্যাঁ, এনার সাহিত্যকর্ম পড়তে হবে। তারপর জোনাথন সুইফট, এনার সাহিত্যকর্মকে বিশেষ গুরুত্বের সাথে পড়তে হবে। তারপর হলো আপনাদের এরপর দেখতে হবে উইলিয়াম কনগ্রিভ, তারপরে হলো উইলিয়াম ব্ল্যাক। তারপরে তারপরে হলো আলেকজান্ডার পোপ, ওনার সাহিত্যকর্ম দেখতে হবে। তারপরে হেনরি ফিল্ডিং, ওনার সাহিত্যকর্ম কি কি আছে সেটা দেখতে হবে, হ্যাঁ। তারপরে হলো থমাস গ্রে, এডমান্ড বার্ক, উইলিয়াম ব্লেক। তার মানে আমাদের রেস্টোরেশন, অগাস্টান, সেন্সিটিভিলিটি, এই যে তিনটা পার্ট, এই তিনটা পার্টের মধ্যে এই কয়েকজনই গুরুত্বপূর্ণ। কারা? উইলিয়াম বাটলার, জন ড্রাইডেন, ড্যানিয়েল ডেফো, জোনাথন সুইফট, উইলিয়াম কনগ্রিভ, আলেকজান্ডার পোপ, হেনরি ফিল্ডিং, থমাস গ্রে, এডমান্ড বার্ক, উইলিয়াম ব্লেক। এই যে লোকজনগুলোর নাম বললাম, এদের সাহিত্যকর্ম দেখবেন 2 থেকে 3টার বেশি সাহিত্যকর্ম গুরুত্বপূর্ণ না। তো এই 2 থেকে 3টি আপনাদের এই বইটার মধ্যে দেখবেন যে একটু বোল্ড করে কালো করে দেওয়া আছে, তাই ঠিক আছে। এই বোল্ড করে কালো করে আবার যদি পরীক্ষার প্রশ্ন আপনি অ্যানালাইসিস করে আসেন, তাহলে বুঝতেই পারবেন যে কোনগুলো আসলে আসে। তাহলে এই যে কয়েকজন সাহিত্যিকদের নাম বললাম, এই সাহিত্যিকদের সাহিত্যকর্মগুলোই আপনারা শুধুমাত্র ভালো করে পড়বেন যে কার কোনটা, শুধু নামগুলো জানলেই হবে, এত ভিতরে যাওয়ার দরকার নেই, হ্যাঁ। তবে এই যে ড্যানিয়েল ডেফোর রবিনসন ক্রুসো, এটা একটু গুরুত্বপূর্ণ। আর জোনাথন সুইফটের গালিভার্স ট্রাভেলস, এটা গুরুত্বপূর্ণ, ঠিক আছে। সো এই দুইজনের ক্ষেত্রে এদের এই যে বইয়ের নাম বললাম, এগুলো চরিত্র সহ একটু আপনারা জানার চেষ্টা করবেন, ঠিক আছে। এটা হলো একটা ফ্যাক্ট, ওকে। তাহলে ষষ্ঠ দিনে আপনি এই পড়াশোনাগুলো করবেন। তারপরে সপ্তম দিনে আপনি কি করবেন? সপ্তম দিনে আপনি ভিক্টোরিয়ান পিরিয়ড দেখবেন। দেখুন, ভিক্টোরিয়ান পিরিয়ড, মডার্ন পিরিয়ড, পোস্ট মডার্ন পিরিয়ড, এই তিনটে পিরিয়ডে এত অনেক লেখক। সো এখানে একটু আপনাকে সিলেক্টিভ হতে হবে যে কাদের লেখাগুলো আমি পড়বো আর কাদের লেখাগুলো পড়বো না। সবার আগে আপনাকে কাদেরকে ইম্পর্টেন্স দিয়ে পড়তে হবে এটা ফিক্স করতে হবে, বুঝছেন। আপনাদের প্রস্তুতিটা এমন হবে যাতে করে আপনি প্রথমবারই ক্যাডার হতে পারেন। বেশি বেশি পড়বেন ঠিকই, কিন্তু মাথায় রাখা কঠিন হবে। এই জন্য একটু টেকনিক্যাল ওয়েতে হ্যান্ডেল করতে হবে। দেখুন, ভিক্টোরিয়ান পিরিয়ডে আপনাদের টেনিসনের কবিতাগুলো ভালো করে পড়তে হবে। লর্ড আলফ্রেড টেনিসন, এনার কবিতাগুলো ভালো করে পড়তে হবে। তারপরে এডগার অ্যালান পো, ওনার শর্ট স্টোরিগুলো পড়তে হবে। তারপরে উইলিয়াম ম্যাকপিস থ্যাকারি, এনার বই আছে, সেটা পড়তে হবে। তারপর রবার্ট ব্রাউনিং। তারপরে সবচাইতে গুরুত্ব দেবেন এই অংশে চার্লস ডিকেন্সের যে অলিভার টুইস্ট, গ্রেট এক্সপেকটেশনস, তারপরে হলো ডেভিড কপারফিল্ড, এর অনেকগুলো লেখা আছে তার। তো চার্লস ডিকেন্সের এই নোভেলগুলো দরকার হলে নোভেলগুলো ইউটিউবে সার্চ দিয়ে এগুলোর বিস্তারিত পড়বেন। আর যদি আপনার হাতে সময় কম থাকে তাহলে গাইড বই থেকে ঘটনা সহ একটু পড়ে নেবেন, এবং ক্যারেক্টার সহ কিন্তু পরীক্ষায় আসবে। সো খুব গুরুত্বপূর্ণ। চার্লস ডিকেন্স অনেক বিখ্যাত একজন মানুষ। সো ওনার বইগুলো এখানে পড়তে হবে।
আচ্ছা, এখানে একজন ভিক্টোরিয়ান পিরিয়ডে কিন্তু একজন নারী লেখক আছেন, তার নাম হলো জর্জ ইলিয়ট। যদিও নামটা ছেলের মতো, কিন্তু আসলে এটা তার ছদ্মনাম, মেরি অ্যান ইভান্স ওনার আসল নাম। তো জর্জ ইলিয়টের বই পড়তে হবে, তারপর হলো ম্যাথিউ আর্নল্ড ওনার বই পড়তে হবে, তারপর হলো হুইটম্যানের পড়তে হবে, আর একটা হলো থমাস হার্ডি ওনার লেখা পড়তে হবে। এই যে নামগুলো আমি ফিক্স করে দিলাম, এই কয়েকজনের সাহিত্যকর্মগুলো বইয়ে যা আছে ডিটেলসে পড়ার চেষ্টা করবেন। এর মধ্যে সবচাইতে বেশি গুরুত্ব দেবেন হলো রবার্ট ব্রাউনিং, তারপর হলো চার্লস ডিকেন্সকে, টেনিসনকে আর হুইটম্যানকে, এই চারজনকে। আর বাকিদের গুলো একটু জাস্ট বিখ্যাত সাহিত্যকর্ম যা আছে নামটা জানলেই হবে। আমি আপনাদের পড়াশোনা একটু কমিয়ে দিচ্ছি, তবে চার্লস ডিকেন্সের যে সাহিত্যকর্মগুলো আছে সেগুলো ইউটিউবে সার্চ দিয়ে দিয়ে পড়তে হবে, এটা কিন্তু আমি আবার আগের মতো বলে দিচ্ছি, ঠিক আছে। এরপরে অষ্টম দিনে আপনারা কি করবেন? অষ্টম দিনে আপনারা মডার্ন আর পোস্ট মডার্ন পিরিয়ড পড়বেন। দেখুন, এই মডার্ন আর পোস্ট মডার্ন পিরিয়ডে আপনি যদি বেশি সময় ইনভেস্ট করেন তাহলে আপনি লুজার হবেন। এখানে বেশি সময় ইনভেস্ট করা যাবে না, কারণ এত বেশি সাহিত্যিক, এত বেশি সাহিত্যকর্ম আপনি পড়তে পড়তে পাগল হয়ে যাবেন। দরকার নেই, এখানে বেশি সময় ইনভেস্ট করবেন না। আমি যাদের নামগুলো এখানে দিচ্ছি এনাদের সাহিত্যকর্মগুলো চেষ্টা করবেন যেটা বিখ্যাত সেইটা মনে রাখেন। যেমন হেনরিক ইবসেন, জর্জ বার্নার্ড শ, জোসেফ কনরাড ও হেনরি, রুডিয়ার্ড কিপলিং, ডব্লিউ.বি. ইয়েটস, রবার্ট ফ্রস্ট, ডি.এইচ. লরেন্স, ভার্জিনিয়া উলফ, টি.এস. এলিয়ট, ফকনার, উইলিয়াম কাটবার্ট ফকনার, আর্নেস্ট হেমিংওয়ে, ডায়ান থমাস, নোয়াম চমস্কি, টনি মরিসন, সালমান রুশদি, অরুন্ধতী রয়, তাহমিমা আনাম, মনিকা আলী। এই যে যাদের নামগুলো বললাম এনাদের যে বিখ্যাত সাহিত্যকর্ম, সেই সাহিত্যকর্মগুলোর দুই একটা যেটা বিখ্যাত সেগুলো জানলেই কিন্তু হবে, ঠিক আছে। কাদের কাদের? ইবসেন। এর মধ্যে আমি বলি এই মডার্ন পিরিয়ডে সবচাইতে বেশি গুরুত্ব দিতে হবে এই একটা মানুষকে, জি.বি. শ, জর্জ বার্নার্ড শ। তো ওনাকে বলা হয় ফাদার অফ মডার্ন ইংলিশ লিটারেচার, ফাদার অফ মডার্ন ড্রামা। সো আধুনিকতার সূত্রপাত ওনার হাতে। কার হাতে? জর্জ বার্নার্ড শর হাত দিয়ে। তো সেই কারণে ওনাকে সবচেয়ে গুরুত্ব দিয়ে ওনার যে আর্মস অ্যান্ড ম্যান, ঠিক আছে, ম্যান অ্যান্ড সুপারম্যান, এই যে তার বিখ্যাত বিখ্যাত ক্যান্ডিডা, তার অনেক বিখ্যাত বিখ্যাত অনেক সাহিত্যকর্ম আছে। চেষ্টা করবেন সবগুলোই জানার এবং ভিতর থেকে একটু পড়ার, বুঝতে পারছেন। এছাড়াও আরেকজন মানুষকে মডার্ন পিরিয়ডে আপনাদেরকে একটু এমফাসিস দিতেই হবে, সেটা হলো আর্নেস্ট হেমিংওয়ে। আর্নেস্ট হেমিংওয়ে আর জর্জ বার্নার্ড শ, এই দুইজনের যে সাহিত্যকর্মগুলো আছে চেষ্টা করবেন এগুলোকে এক্সপ্লোর করার, একটু ইউটিউবে সার্চ দিয়ে ওগুলো সম্পর্কে জানার, ক্যারেক্টার সহ জানার। ওল্ড ম্যান অফ দ্য সি খুবই গুরুত্বপূর্ণ আর্নেস্ট হেমিংওয়ে। তারপরে হলো দ্য সান অলসো রাইজেস, খুবই গুরুত্বপূর্ণ। তো আমি এত কিছু আপনাদের বলতে পারছি কেন? কারণ আমি এত এই বিষয়গুলোকে সাথে সংযুক্ত। আমি যখন বিশেষ প্রিলিমিনারি প্রস্তুতি নিচ্ছিলাম তখন আমি আসলে ইংরেজি সাহিত্যটাকে অনেক এক্সপ্লোর করেছি। আপনারা একটু শর্টকাট করে মাত্র 10 দিনের মধ্যে এইভাবে শেষ করতে পারেন। তাহলে অষ্টম দিনে আপনারা এই যে লেখকগুলোর কথা বললাম, এই ক্ষেত্রে জর্জ বার্নার্ড শ আর হেমিংওয়েকেই পড়বেন হলো 1 ঘন্টা, আর বাকি এদের খালি কি পড়বেন? শুধু বিখ্যাত সাহিত্যকর্মগুলোর নামগুলো 2-1টা খালি পড়বেন, তাহলেই শেষ। আচ্ছা, আবার নবম দিনে কি করবেন? নবম দিনে দেখবেন এই যে যতগুলো আমরা পিরিয়ড দেখলাম, এই পিরিয়ডগুলোর বাইরে, পিরিয়ডগুলোর মধ্যেও আমি যাদের কথা বলিনি তারাও কিন্তু আছেন, তাই না? তো তাদের ক্ষেত্রে দেখা যাবে যে তাদের সাহিত্যকর্মগুলোর ক্ষেত্রে অনেক লিখেছেন হয়তো অনেক সাহিত্যকর্ম, কিন্তু বিখ্যাত শুধুমাত্র 1টি বা 2টি। সেক্ষেত্রে আপনাকে ওই 1টি বা 2টি সাহিত্যকর্মই পড়ে নিতে হবে। সো বিখ্যাত সাহিত্যিকদের বিখ্যাত সাহিত্যকর্ম, ঠিক আছে, সেটা একটু পড়ে নিলেন, বা বিগত বছরের প্রশ্ন থেকে দেখে নিতে পারে যে কোন কোন সাহিত্যিকদের কোন কোন সাহিত্যকর্ম। একটা এমন সাহিত্যিক আছে তার একটা বই ইম্পর্টেন্ট, তো সেটা একটু দেখে নিতে হবে এই নবম দিনে, ঠিক আছে। আর দশম দিনে যেটা করবেন সেটা হলো এতদিনে যা পড়লেন সেখান থেকে আপনি এবার কি করবেন? একটা নোট করবেন। সেই নোটে কি করবেন? বিখ্যাত সাহিত্যকর্ম লিখবেন, তার পাশে সমান সমান দিয়ে এই সাহিত্যকর্মে কি কি ক্যারেক্টার আছে সেই ক্যারেক্টারগুলো আপনি সুন্দর করে লিখে নেবেন। তারপরে ওই সাহিত্যকর্মের মধ্যে কোটেশন কি আছে বিখ্যাত, সেই কোটেশনটা লিখে নেবেন। তাহলে এভাবে দেখা যাবে যে আপনার 7 থেকে 8 পেজের একটা নোট হবে। সেই নোটটা কি হবে? আপনার জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় হবে, কারণ আপনি যখন প্রিলিমিনারি পরীক্ষা দিতে যাবেন তখন ওইটাই শুধু একবার রিভিশন করে নেবেন। এই বইটা থেকেও আপনি সেই নোটটা করে নিতে পারেন, বুঝতে পারছেন? তাহলে দশম দিনে আপনার একটু লেখালেখির কাজ থাকবে।
আর যদি কবিতা আবৃত্তি দেখতে হয় তাহলে কোন কোন কবিতাগুলোর আবৃত্তি দেখতে হবে সেটার এতক্ষণ ধরে যা বলছিলাম সেটারও একটা নোট করে আপনি কি করুন, ইউটিউবে ওই ভিডিওগুলো সেভ করে রাখুন, তারপর ওই জিনিসগুলো বারবার করে দেখতে থাকুন। তাহলে এভাবে করে যদি আপনি সমস্ত বিষয়গুলোকে নিয়মিতভাবে 10টা দিন কন্টিনিউ করেন, দেখেন আপনার বিসিএস প্রিলিমিনারি ইংরেজি সাহিত্যের কিছুই পড়া বাকি থাকবে না, সবটাই হয়ে যাবে এবং সবচেয়ে কার্যকরভাবে হয়ে যাবে। কারণ কি আমি বলি, আপনি সবচাইতে ইম্পর্টেন্ট জিনিসগুলোকে গুরুত্ব দিয়ে আগে আগে শুরু করছেন, এতে কি হবে আপনার এফেক্টিভলি সময়টাকে ব্যবহার করা হবে, এটা একটা দিক। আর দ্বিতীয়ত, যেসব গুরুত্বপূর্ণ সাহিত্যিক তাদের নামই কিন্তু আমি এখানে বলেছি, তার মানে আপনার কোনো পড়াই কি যাবে না, বৃথা বা ফেলনা যাবে না। তো এই সমস্ত জিনিসগুলোকে আপনারা একটু দেখুন। আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে ফার্দার কোন বিষয়ে ভিডিও করলে ভালো হয়, কোন বিষয়ে আপনাদের জানার ইচ্ছা আছে, আমাকে কমেন্টে জানাবেন। আর ভিডিও লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, যাতে করে আমি আরো উৎসাহিত হই। আর ছড়িয়ে দেওয়ার ব্যবস্থা করুন, প্রত্যন্ত গ্রামীণ অঞ্চলে যারা রয়েছে তারা যেন ইন্টারনেটের মাধ্যমে এই টিপস বা গাইডলাইন্স গুলো পেতে পারে, তাদেরকেও একটু দেখার সুযোগ করে দিন। আর ভালোভাবে পড়াশোনা করুন, আপনাদের জন্য সোনালী ভবিষ্যৎ অপেক্ষা করছে। শুধুমাত্র আপনার প্রচেষ্টাই আপনাকে সেই জায়গাটাতে তাড়াতাড়ি নিয়ে যেতে পারে। ঠিক আছে, তাহলে সময়টাকে ভালোভাবে ব্যবহার করুন এবং দেশের জন্য নিজেকে প্রস্তুত করুন। ঠিক আছে, আপনারা ভালো থাকবেন। অন্য কোনো এপিসোডে আপনাদের সঙ্গে দেখা হবে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।